জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। গতকালকে আমরা গ্যামেটোজেনেসিস পড়েছিলাম। ওজেনেসিস আর স্পারমাটোজেনেসিস শেষ করে ওজেনেসিস আমরা শেষ করেছিলাম একটা স্টেজে এসে, সেটা হলো ওভিউলেশনের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ মিওসিস 1 কমপ্লিট হয়ে গিয়েছে ও ওভামে, মানে অর্থাৎ সেকেন্ডারি ওসাইট প্রডিউস হয়েছে, কিন্তু মিওসিস 2 এখনো কমপ্লিট হয় নাই, যেটা শুধুমাত্র ফার্টিলাইজেশন হলেই হবে। তো আমরা ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট সেই পরের থেকেই আমরা শুরু করব। তাহলে আমরা শুরু করি এখন। আচ্ছা, প্রথমেই ওভিউলেশন। এখানে আসলে একটা সাইকেল অনুযায়ী পড়া লাগবে। মানে আমরা ওভারিয়ান সাইকেল অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল দিয়ে শুরু করব। তো ওভিউলেশন মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝখানে হয়, মানে মাঝামাঝি সময়। তো আগে আমরা ওভারিয়ান সাইকেল অথবা মেনস্ট্রুয়াল সাইকেলের কথা একটু জানি। সবাই জানি আমরা যে এটা রেগুলার মান্থলি সাইকেল ফিমেলদের হয় ফ্রম পিউবার্টি আনটিল মেনোপজ। পিউবার্টিতেই আমরা পড়েছি যে ওভামের ডেভেলপমেন্ট শুরু হয়, আর মেনোপজে যে এই সব সব সাইকেল বন্ধ হয়ে যায়, তার মানে রিপ্রোডাক্টিভ এজ শেষ মানুষ একজন ফিমেলের। আর আমাদের এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো ওভারিয়ান সাইকেল কন্ট্রোল করে মাস্টার গ্ল্যান্ড হয়, মানে সবচেয়ে বেশি কন্ট্রোল করবে, মানে সোল কন্ট্রোল প্রথমেই থাকে, সেটা হলো হাইপোথ্যালামাসে। সে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট করে। সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আবার এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোন যেন রিলিজ হয় কোথার থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। সেইটা এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনে কন্ট্রোল করে। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোনের কাজ আমরা গতকালকেও কিছুটা পড়েছি। ফলিকল স্টিমুলেটিং হরমোন ওই যে গ্র্যানুলোসা সেল এর ডেভেলপমেন্টে হেল্প করে। তারপরে লিউটেনাইজিং হরমোন হলো ওভুলেশনের ঠিক আগ মুহূর্তে, যখন মানে ওই যে মিয়োসিস 1টা কমপ্লিট হয়, গ্রাফিয়ান ফলিকল সাইজে বড় হয়, সেগুলো কন্ট্রোল করে। তো আজকে আমরা তাদের বাকি কাজ, আরো যে কাজ আছে, সেগুলো আমরা জানবো। তো ওভারিয়ান সাইকেলের 3টা ফেজ, আমরা এগুলো সিকোয়েন্স অনুযায়ী যাব। মানে যেই সিকোয়েন্সে হয় সেই সিকোয়েন্সে পড়াবো, এমন না যে আগে ওভারিয়ান সাইকেল পড়া শেষ করে ফেলছি। তো 3টা ফেজ মনে রাখতে হবে। একটা হলো ফলিকুলার ফেজ অর প্রলিফারেটিভ ফেজ, দুইটা দুই নাম। ফলিকুলার ফেজ মানে হয় হলো ওভারির ভিতরে, আর প্রলিফারেটিভ ফেজটা হয় তোমার ইউটেরাসের ভিতরে। দুইটা একই সাথে চলে এবং একটা আরেকটার সাথে রিলেটেড। ফলিকুলার ফেজ ওভারিতে হওয়ার কারণে ইউটেরাসে প্রলিফারেটিভ ফেজ হয়। তারপরে আসে সিক্রেটরি আর প্রোজেস্টেশনাল ফেজ। ওভারিতে সিক্রেটরি ফেজ আসার পরেই ইউটেরাসে প্রোজেস্টেশনাল ফেজ আসে। এই দুইটার মাঝখানে হয়, মানে ফেজ 1 আর 2 এর মাঝখানেই হয়, মাঝামাঝি টাইমে, সেটা হলো ওভিউলেশন। এই আমরা এই ওভিউলেশন পড়বো, আগে সিকোয়েন্স অনুযায়ী যাবো আর কি। আর একদম লাস্টে মেনস্ট্রুয়াল ফেজের মাধ্যম দিয়ে আইদার তোমরা বলতে পারো যে সাইকেল শেষ হচ্ছে অথবা নতুন একটা সাইকেল শুরু হচ্ছে। ইউজুয়ালি মেনস্ট্রুয়াল ফেজ দিয়ে সবাই মানে ধরে যে নতুন সাইকেলের স্টার্ট মেনস্ট্রুয়াল ফেজ থেকে মানে ধরা হয়। আর এখানে আমরা রেগুলেশন, এই যে আমরা বললাম যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোনের কি কাজ, এই যে ফলিকুলার ফেজ রেগুলেট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, নামের সাথে মিল আছে। সিক্রেটরি ফেজ কন্ট্রোল করে লিউটেনাইজিং হরমোন, সেই ওভিলেশনের ঠিক আগ মুহূর্ত থেকে। আচ্ছা, এইবার আমরা যে ওখানে ছবি দেখালাম হাইপোথ্যালামিক ইম্পালস, হচ্ছে ওই যে হাইপোথ্যালামের থেকে ওই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেইটা আসবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসবে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসলে অ্যান্টেরিয়র পিটুইটারি, তারপরে গোনাডোট্রপিন হরমোন। গোনাডোট্রপিন হরমোন গুলোই আসলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোনকে একসাথে গোনাডোট্রপিন হরমোন বলে। তো ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ হলো, এই যে আমরা গতকালকে এইটুক পর্যন্ত পড়েছি, এই যে ম্যাচুরেশন অফ ফলিকল, এইটুক পর্যন্ত আমরা গতকাল পড়েছি। আর আজকে আমরা এই যে ওভিউলেশন থেকে এই বাকিটুক পড়বো আমরা আজকে। আর লিউটেনাইজিং হরমোনের কাজও দেখেন যে আমরা ফলিকলের ম্যাচুরেশনের সময়ও আছে, এই যে এখানে দেখাচ্ছে, আর বাকি টাইমেও আছে। ঠিক একইভাবে ফলিকল স্টিমুলেটিং হরমোনেরও কাজ ওভিউলেশনের সময় আছে। তার মানে এগুলো সব ইন্টার কানেক্টেড আর কি, একজন আরেকজনের কাজকর্ম। প্রথমে আমরা ঠিক মানে আমরা সেইভাবে ওই যে ওভারিয়ান সাইকেলের সাথে ইউটেরাসের লেয়ারের কি চেঞ্জ হয় সেইগুলোর ছবি এখানে দেওয়া আছে। আমরা এটা পরে আসবো একটা একটা মানে স্টেপ স্টেপ করে আগে। যেমন আমরা আগে একটু খেয়াল করবেন যে আমি বললাম যে মেনস্ট্রুয়াল ফেজ থেকে সাইকেলের শুরু কাউন্ট করা হয়।
0 ডেতে মেনস্ট্রুয়াল ফেজ শুরু, সেই হিসেবে কাউন্ট করা হয়, সেটাই দেখেন যে আগে দেওয়া আছে যে মেনস্ট্রুয়াল ফেজ। আবার যখন লাস্টে যে মেনস্ট্রুয়াল ফেজ শুরু হবে তখন আরেকটা সাইকেল স্টার্ট হবে, মানে আরেকটা মান্থের আরেকটা সাইকেল। আচ্ছা, তো ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ আমরা গতকালকে পড়েছি কিছুটা। এই যে পুরোটাই মোটামুটি পড়া হয়ে গেছে, যে ওই যে প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে প্রিমোর্ডিয়াল ফলিকল এটা, তারপরে আপনার প্রাইমারি ফলিকল, তারপরে গ্রাফিয়ান ফলিকল, ভেসিকুলার ফলিকল, তারপরে গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর, সেগুলো যে প্রতিটা স্টেপ হয় সেগুলো আমরা গতকালকে পড়েছি। আর লাস্ট স্টেজে পড়েছিলাম যে ঠিক ওভিউলেশনের আগে লিউটিনাইজিং হরমোনের সার্জ হয়, এলএইচ সার্জ বলে, সেটাও আমরা গতকাল পড়েছি। সেই এলএইচ সার্জে থেকে আমরা আজকে শুরু করব। তো ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ হলো এই যে আপনার এই যে ম্যাচুরেশন অফ ফলিকল, সেটা জানলাম। আর আরেকটা কাজ হলো তারা এখানে যে আমাদের আছে, মনে আছে যে থিকা ইন্টারনা, আমি গতকালকে বলেছিলাম একটা লেয়ার যে কানেকটিভ টিস্যু থেকে ডিরাইভ হয়, সেইটা আপনার এই যে ফলিকলের পাশে সারাউন্ড করে থাকে এরকম। তো থিকা ইন্টারনা সেল আমাদের রিলিজ করে হলো এস্ট্রোজেন হরমোন, এস্ট্রোজেন হরমোন রিলিজ করে থিকা ইন্টারনা সেল। আর এইটাতে এই প্রসেসটাই হেল্প করে গ্র্যানুলোসা সেল, মানে এস্ট্রোজেন একটা অন্য ফর্মে রিলিজ হয়, সেইটাকে ফাইনালি এস্ট্রোজেনে কনভার্ট করে আনে হলো গ্র্যানুলোসা সেল। এই এস্ট্রোজেন হরমোনের কারণেই আমাদের এই যে ইউটেরাসে প্রলিফারেটিভ ফেজ হয়। এস্ট্রোজেন হরমোনের কারণে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল লেয়ার আছে, মানে সবচেয়ে ভিতরের লেয়ার, যেখানে আপনার সব ইমপ্ল্যান্টেশন সবকিছু হবে, সেই লেয়ারটাকে সাইজে বাড়ায়, মানে থিকনেস বাড়াচ্ছে। এই ধরে দেখেন এই যে আপনারা এই যে এরকম ছিল, তারপরে আস্তে আস্তে থিকনেস বাড়ছে, তারপরে এখানে আর্টারি, আর্টারি কয়েলড হবে, ইউটেরাইন আর্টারি এখানে কয়েলড হবে, গ্ল্যান্ড গুলো আরো বেশি অ্যাক্টিভ হবে, মানে এই মানে পুরো ইউটেরাসটাকে রেডি করছে যেন ওই যে ফার্টিলাইজেশন হওয়ার পরে আমাদের জাইগোট ইমপ্ল্যান্টেশন হতে পারে, অর্থাৎ আমাদের যে নতুন এমব্রায়ো যে জন্ম হবে বা সেটা যেন মানে এখানে ইমপ্ল্যান্টেশন হতে পারে, সেই জন্য আমার ইউটেরাসকে রেডি করছে এই যে এস্ট্রোজেন হরমোন। এই এস্ট্রোজেন হরমোন সিক্রেট করে কে? এই যে ফলিকলের থিকা ইন্টারনা আর গ্র্যানুলোসা সেল মিলে। আমিও লিখে লিখে দিই এখানে। এই দুইজন মিলে, আর এস্ট্রোজেনের প্রভাবে এই যে আমাদের প্রলিফারেটিভ ফেজ কাজ করছে। এবার এরপরে আসে এলএইচ সার্জ, ঠিক ওভুলেশনের 2 থেকে 3 দিন আগে অথবা 1 থেকে 2 দিন আগে লিউটেনাইজিং হরমোন হঠাৎ করে বেড়ে যায়, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের থেকে লিউটেনাইজিং হরমোন মানে খুব মারাত্মক ভাবে বাড়ে। আগেও কিছু কিছু রিলিজ হয়, কিন্তু এই সময় এসে অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। লিউটেনাইজিং হরমোন বাড়ার কারণে আমাদের কি লাভ হয়, সেটা হলো ওভিউলেশন হয়। সেটা আমরা পড়বো এখন। ওভিউলেশনটা এখন আসি সেকেন্ড স্টেজ। ওভিউলেশনের ডেফিনিশনটা ইম্পর্টেন্ট। লিবারেশন অফ সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইটটা কোথা থেকে আসলো? আমি বলেছিলাম ওই যে ওভুলেশনের ঠিক আগে দিয়ে মিওসিস 1 কমপ্লিট হয়। তার মানে মিওসিস 1 কমপ্লিট হওয়া মানে প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইটে আমাদের কনভার্ট হয়ে গেছে মিওসিস 1। কিন্তু মিওসিস 2 কমপ্লিট হয় না, সেটা আমাদের এখনো জানার দরকার নেই। সেকেন্ডারি ওসাইট আর উইথ কিউমুলাস ওফোরাস সেল। কিউমুলাস ওফোরাস সেল আমরা যদি একটু মনে করি, সেটা হলো ওই যে গ্র্যানুলোসা সেল যেগুলো আপনার সেকেন্ডারি ওসাইটের পাশে সারাউন্ড করেছিল। এই যে আমি ছবি রেখেছি এখানে, এই যে এইখানের এই যে এগুলো হলো কিউমুলাস ওফোরাস সেল, এই যে নীল রঙের এই জায়গাটা, এগুলো কিউমুলাস ওফোরাস সেল। তার মানে হলো এই লিবারেশন অফ সেকেন্ডারি ওসাইট এন্ড কিউমুলাস ওফোরাস সেল ফ্রম গ্রাফিয়ান ফলিকল, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে এই সেকেন্ডারি ওসাইট আর কিউমুলাস ওফোরাস সেল বের হয়ে আসবে, বের হয়ে ওভারির বাইরে বের হয়ে চলে আসবে তারা। সেটা কতদিন আগে? 14 ± 2 days বিফোর দ্য অনসেট অফ নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল। অর্থাৎ নেক্সট যখন মেনস্ট্রুয়েশন হবে, অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে, যখন নতুন একটা সাইকেল শুরু হবে, তার 14 থেকে 15 দিন, মানে 14 থেকে 1-2 দিন আগে বা পরে এই সাইকেলের ওভুলেশন হবে। অর্থাৎ নেক্সট সাইকেলের 14 থেকে 15 দিন আগে কাউন্ট করছি আমরা। এটা কারণ আছে, মানে আমার এরকম এই হিসাবটা কেন দরকার, এই যে আমার মেনস্ট্রুয়াল সাইকেল নেক্সটটা কেন হিসাব করার দরকার? কারণ আমরা মাঝখানে কোন স্টেজে আছে এটা হিসাব করা খুব মুশকিলের ব্যাপার, যে আমার ইউটেরাস প্রলিফারেটিভ ফেজে আছে না সিক্রেটরি ফেজে আছে, এটা আমরা
বুঝবো কিভাবে? আমরা তো ইউটেরাসের ভিতরে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা মেনস্ট্রুয়াল ফেজটা কিন্তু ঠিক মতো করতে পারে ফিমেলরা, যে কবে থেকে আমার মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হলো। তো যেই দিন থেকে মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হলো সে কাউন্ট করতে পারে যে আমার তাহলে এই যে অতদিন পরে এই দিন থেকে আমার নতুন একটা সাইকেল শুরু হলো। তাহলে এরপরে যখন ডাক্তারের কাছে যাবে কোনো প্রেগনেন্ট ওমেন, তখন তার ওই যে কবে ওভিউলেশন হয়েছে সেটা এইভাবে বের করা যায়। তাকে ওই যে এইভাবে জিজ্ঞেস করা হয় লাস্ট কবে মেনস্ট্রুয়েশন হয়েছে, তারপরে এইভাবে এইভাবে অনেক হিসাব আছে। যেহেতু মেনস্ট্রুয়াল ফেজের ঘটনাটা আমরা দেখতে পারি বাইরের থেকে, অথবা একটা ডিফাইন ভাবে বের করতে পারি, সেই জন্য মেনস্ট্রুয়াল ফেজের হিসাব অর্থাৎ নেক্সট সাইকেল কবে শুরু হবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা যে ওভিউলেশনের ডেটটা, মানে একটা এস্টিমেটেড টাইম বের করি। ওভিউলেশনের আগে যে লিউটেনাইজিং হরমোনের সার্জ হয় আগেই বলেছি, এইটা হলো কোলাজিনেজ অ্যাক্টিভিটি, অর্থাৎ ওই যে গ্রাফিয়ান ফলিকলের ভিতরে যে কোলাজেন 5 থাকে, সেই কোলাজিনেজ অ্যাক্টিভিটির মাধ্যমে ওভারির লেয়ার রিগ্রেড করে ওভারির লেয়ারের থেকে বের হয়ে আসে। আর সাথে এই সময় প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনও বেড়ে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বেড়ে গেলে ওভারি কন্ট্রাক্ট করলেই তখন আপনার এই যে এই দুইটা সেকেন্ডারি ওসাইট আর কুইমুলাস ওফোরাস সেল ফলিকল থেকে চাপ খেয়ে বের হয়ে চলে আসবে। এইটাই হলো ঘটনা। আর কিউমুলাস ওফোরাস সেল যেটা যে বের হয়ে আসে সেকেন্ডারি ওসাইটের সাথে, তারা নিজেদের পজিশন রিঅ্যারেঞ্জ করে তারা হয়ে যায় করোনা রেডিয়াটা। আমরা ছবি দেখাচ্ছি এরপরে। এই যে দেখেন, এখানে এই যে আমার কিউমুলাস এই যে বের হয়ে আসছে, দেখেন এখানে ভিতরে ছিল বসা। সেকেন্ড ছবিতে এই যে ওভিউলেশন হয়ে গেছে, অর্থাৎ এই যে ফলিকলের থেকে আমার সেকেন্ডারি ওসাইট সহ কিউমুলাস ওফোরাস সেল সহ বের হয়ে আসছে। আর এই যে দেখেন ওসাইট ইন সেকেন্ড মিউটিক ডিভিশন, মানে এখনো মিউসিস 2 কমপ্লিট হয় নাই, ফার্টিলাইজেশনের আগ পর্যন্ত হবে না। আর ওই যে মিউসিস 1 যেহেতু কমপ্লিট হয়েছে সেই জন্য একটা পোলার বডি এখানে আছে। এই এই যে কিউমুলাস ওফোরাস সেল হলো। আচ্ছা, এখানেও সেই একই ছবিটাই দেখানো হয়েছে। এই যে এইটা হলো ওভারি, এই যে আমাদের এই পুরো জিনিসটা ওভারি। তাহলে ওভারির মাসেল, ওভারি যখন কন্ট্রাক্ট করে আর সাথে ওই যে কোলাজিনেজ অ্যাক্টিভিটি, এই যে মানে একদম দেখেন যে গ্রাফিয়ান ফলিকল ওভারির একদম সারফেসের কাছাকাছি চলে আসছে, একদম কাছে লাগানো। তাহলে ওই যে কোলাজিনেজ অ্যাক্টিভিটির কারণে ওই যে বের হয়ে আসতে পারে আপনার এই যে কি বলে সেকেন্ডারি ওসাইট উইথ কিউমুলাস ওফোরাস সেল। তো এই যে যেই পয়েন্টটা দিয়ে বের হচ্ছে এই জায়গাটা, ওভারির এই জায়গাটাকে বলে স্টিগমা। এটা আপনারা মনে রাখবেন, এটা বইতে আছে, এটা জিজ্ঞেস করে পরীক্ষায় সব জায়গায় আসে। মানে ওভারের যেই পয়েন্টার থেকে ওভিউলেশন হওয়ার সময় সেকেন্ডারি ওসাইট আর কিউমুলাস ওফোরাস সেল বের হয়ে আসবে, সেটাকে বলে স্টিগমা। এখন এই কিউমুলাস ওফোরাস আর সেকেন্ডারি ওসাইট এটা তো বাইরে বের হয়ে আসলো, কিন্তু এটা আমাকে ইউটেরাসে যেতে হবে। ইউটেরাসে যাওয়ার রাস্তা হলো এই যে ইউটেরাইন টিউব, এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। তো ইউটেরাইন টিউবে কিভাবে যাবে? এই যে ফিমব্রিয়া আছে ইউটেরাইনের, ফেলোপিয়ান টিউবে ওভারিয়ান এন্ড, মানে ওভারের কাছে যে মাথাটা এই টিউব, সেটার সেখানে ফিঙ্গার প্রজেকশন আছে, যে দেখেন এরকম আঙ্গুলের মতো। তাদের সুইপিং একটা কারণে সেকেন্ডারি ওসাইটটা ভিতরে চলে আসে। পরের স্লাইডে লেখা আছে, আমি দেখাচ্ছি। এই যে এটা তো আপনার এপিথেলিয়াম দিয়ে কভার করা আছে, সবচেয়ে বডির সব ক্যাভিটির লাইনিং এপিথেলিয়াম দিয়ে কভার করা। এই এপিথেলিয়ার মধ্যে ছোট ছোট সিলিয়া আছে, আমরা জানি, কিন্তু সিলিয়া কাকে বলে আমরা আগেও পড়েছি হিস্টোলজিতে। সেই সিলিয়াও এরকম মুভমেন্ট করে, সিলিয়াও এরকম ডান থেকে বাম দিকে মুভমেন্ট করবে টু এন্ড ফ্রো, সেটার বলে সিলিয়ারি বিটিং। তাহলে এই সুইপিং অ্যাকশন মানে ঝাড়ু দিয়ে আনা ফিমব্রিয়ার, আর আপনার এই কি বলে ওই যে সিলিয়ার বিটিং এর কারণে আমার সেকেন্ডারি ওসাইট ইউটেরাইন টিউবের ভিতরে ঢুকে আসবে। না হলে তো এটা আপনার বাইরে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে পড়ে যাবে। কারণ কি আপনার জানতে হবে যে ওভারি আর ইউটেরাইন টিউব কিন্তু একদম লাগানো না, মাঝখানে ফাঁকা আছে। এই যে দেখেন, আপনারা দেখতেই পাবেন ছবিতে, একদম অ্যাটাচ না। এইটা এইভাবেই এখানে আসে। এই যে আমি এখানে পরের স্লাইডে আছে ওসাইট ট্রান্সপোর্ট, সুইপিং অ্যাকশন অফ ফিমব্রিয়া আর মোশন অফ সিলিয়া অন দ্য এপিথেলিয়ামের কারণে ফেলোপিয়ান টিউবের ভিতরে ঢুকে যায়। আর যখন ভিতরে ঢুকে যায় তখন ওই টিউবের ভিতরে তো থাকলে হবে না, ও সাইডকে সামনে আগায় ইউটেরাইন ক্যাভিটিতে আসতে হবে। এই ইউটেরাইন ক্যাভিটিতে আসার কারণে তখন
তখন আবার আরেকটা দুইটা মুভমেন্ট হবে, সেটা হলো ফ্যালোপিয়ান টিউবের পেরিস্টালটিক কন্ট্রাকশন, অর্থাৎ রিদমিক্যাল কন্ট্রাকশন, এরকম চেপে চেপে সামনের দিকে আগাবে ফ্যালোপিয়ান টিউব। সেইটার কারণে আপনার তখন ভিতরে যে আমাদের ওসাইটটা আছে সেটা সামনের দিকে এইভাবে আগাতে থাকবে। আমরা এটা পেরিস্টালটিক কন্ট্রাকশন আরো হয় হলো ইন্টেস্টাইনে, জিআইটি, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্টমাক, সেখানেও হয় পেরিস্টালটিক কন্ট্রাকশন, এখানেও হচ্ছে। আর ঠিক একইভাবে সিলিয়ারি মুভমেন্ট অফ টিউবাল মিউকাস, অর্থাৎ টিউবের ভিতরে যে এপিথেলিয়াম আছে সেটার যে আপনার এরকম সিলিয়া আছে মাইক্রোস্কোপিক, সেগুলো এরকম ডান থেকে বাম দিকে যাওয়ার কারণে আপনার এই যে ওসাইট আর কিউমুলাস ওফারাস সেল, করোনার এরিয়াটা যেটা হয়ে যায় সেটা সামনের দিকে আগায়। এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? কারো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে এবার পরের স্টেজে যাই। এবার আমাদের জানতে হবে কর্পাস লুটিয়াম কি আর কর্পাস অ্যালবিকান্স কি। এই যে পুরো মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলেশনের মধ্যে কর্পাস লুটিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আবার আগের ছবিতে ফেরত যাই। দেখেন যে এই পুরো যে গ্রাফিয়ান ফলিকল, এই জিনিসটা, এটার থেকে মাত্র শুধু এই যে ছোট্ট এই সেকেন্ডারি ওসাইট আর কুইমোলাস ওভার সেল বের হয়ে আসছে, আর বাকি সব কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এই যে দেখেন এখানে গ্রানুলোসাস সেল, তারপরে যে থিকা ইন্টারনা এক্সটার্না সবই রয়ে গেল। তো এরা তো পুরো নষ্ট না হয়ে যে এরা এখন একটা কাজ করবে, এরাই হয়ে যাবে আপনার কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম এরা কিভাবে হবে? এদেরকে এই যে গ্রানুলোসার সেল আর থিকা ইন্টারনা যেগুলো থেকে গেল এই যে আপনার ফলিকলের, শুধু এরা তো এইটুক বের হয়ে আসলো, তারা যে বাকিটুক যে থেকে গেল তারা কনভার্ট হয়ে যাবে লুটিয়াল সেলে। এই লুটিয়াল সেলে এদের কনভার্টটা করবেই হলো ওই যে লিউটেনাইজিং হরমোন, যেটা আমরা আগে পড়লাম। যার কারণে লিউটেনাইজিং হরমোনের সার্জ দরকার। অর্থাৎ লিউটেনাইজিং হরমোনের আরেকটা কাজ পেলাম, সেটা হলো ওভিউলেশন কমপ্লিট করার পরে ফর্মেশন অফ কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম তৈরি করা। অর্থাৎ এই গ্রানুলোসা সেল আর গ্রানুলোসা সেল আর থিকা ইন্টারনাকে লুটিয়াল সেলে কনভার্ট করার কাজও লিউটেনাইজিং হরমোন। লুটিয়াল সেল মানে এখানে ইয়েলোইশ হয়ে যায় সেলগুলো, যে একটু ইয়েলো ইয়েলো রং, সেই ইয়েলোইশ হয়ে যাওয়ার জন্য এটাকে লিউটেনাইজিং হরমোন বলে। অর্থাৎ তারা সেলটাকে লিউটেনাইজ করে, হলুদ বানিয়ে ফেলে, আর সেলগুলো লিউটিয়াল হয়ে যায়। সেই জন্য এইভাবে লুটিয়াম সিক্রেট করে হলো প্রোজেস্টেরন হরমোন। আমি লিখে রাখি, প্রোজেস্টেরন হরমোন সিক্রেট করে কর্পাস লুটিয়াম, যেটা আমরা আগে পড়েছি। প্রোজেস্টেরনের কারণে আবার আমরা আগের স্লাইডে ফেরত আসি, এইবার আপনার ইউটেরাস সিক্রেটরি ফেজে আসে। সিক্রেটরি ফেজে গেলে হবে কি, ইউটেরাসের গ্ল্যান্ড থেকে অনেক গ্ল্যান্ড থেকে অনেক বেশি সিক্রেশন বাড়বে, আর আপনার ইয়ে আর্টারি গুলো আরো কয়েল হবে, মানে পুরো পুরোপুরি প্রস্তুত হবে আর কি সিক্রেটরি ফেজে, যে আপনার ইউটেরাসের ইউটেরাইন ক্যাভিটি যেন ইমপ্লান্টেশন এরপরে হতে পারে। মানে এটাও একটা প্রিপারেশনের পার্ট সিক্রেটরি ফেজের। তো এই সিক্রেটরি ফেজটা কন্ট্রোল করছে প্রোজেস্টেরন হরমোন। এই প্রোজেস্টেরন হরমোন আসে আপনার কর্পাস লুটিয়াম থেকে। আর কর্পাস লুটিয়াম কিভাবে তৈরি হলো? লিউটেনাইজিং হরমোনের থেকে। তো এইটাই আমরা এই যে এখানে লিখেছি, কর্পাস লুটিয়াম এই যে গ্র্যানুলোসার সেল অফ দ্য রাপচার গ্রাফিয়ান ফলিকল রিমেনিং ইন দ্য ওভারি, যেগুলো থেকে গেল শুধুমাত্র ওসাইট বের হয়েই তো আমার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে রয়ে চলে আসছে, আর বাকি যেগুলো থেকে গেছে আর থেকে ইন্টারন্যাশনাল, তারা কর্পাস লুটিয়াম ফর্ম করে। লিউটেনাইজিং হরমোনই এই সেলগুলোকে লিউটিন সেলে কনভার্ট করে, তারা এই যে প্রোজেস্টেরন সিক্রেট করে। এখন লিউটেনাইজিং হরমোন সাইজে বড় হতে থাকে ওভারির মধ্যে, যদি তখন আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, অথবা যদি ওভারি সেই সময় এমনি দেখা যায় কোনোভাবে, তখন মানে ডিস্টিংক্টলি কর্পাস লুটিয়ামের একটা ইমপ্রেশন ওখানে পাওয়া যাবে। সেটা ম্যাক্সিমাম সাইজ বড় হয় 9th ডে পর্যন্ত, মানে আপনার ওভুলেশনের পরে 9ম দিন পর্যন্ত কর্পাস লুটিয়ামের সাইজ বাড়তে থাকে। এরপরে কর্পাস লুটিয়াম ডিজেনারেট হয়ে যায় কর্পাস অ্যালবিকান হয়ে যায়। অর্থাৎ এই যে আপনার এই যে লুটিন সেল গুলো, এগুলো মরে যায়, মরে গেলে কর্পাস অ্যালবিকান হয়ে যায়। কিন্তু কর্পাস অ্যালবিকান কর্পাস লুটিয়াম মেনটেন হয় একটা কন্ডিশনে, সেটা হলো যদি ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হলে কর্পাস লুটিয়াম মরে যাবে না, মরে যে কর্পাস অ্যালবিকান ফর্ম করবে না, বরং তারা কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি
তে কনভার্ট হবে, মানে আরো বড় হবে, তারা তাদের কাজ কন্টিনিউ করবে। তাদের কাজ হলো প্রজেস্টেরন সিক্রেশন। প্রজেস্টেরন সিক্রেশন কন্টিনিউ করতে থাকবে প্রেগনেন্সির মধ্যেও। তো প্রেগনেন্সিতে প্রজেস্টেরন খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখে আসলাম যে প্রজেস্টেরনের কারণে ইউটেরাসের সিক্রেটরি ফেজটা মেইনটেইন হয়। যদি প্রজেস্টেরন বন্ধ হয়ে যায় তখনই আর সিক্রেটরি ফেজ মেইনটেইন হবে না। ঠিক সেটাই হয় যখন কর্পাস লুটিয়াম 9 দিন পরে কর্পাস অ্যালবিকান্সে কনভার্ট হয়ে যায়, তখন আপনার প্রজেস্টেরন সিক্রেশন স্টপ হয়ে যায়। স্টপ হয়ে যাওয়ার কারণে ইউটেরাসের সিক্রেটরি ফেজ যে দেখলাম যে সাইজ বড় হয়, গ্ল্যান্ড বড় হয়, সেগুলো আর হবে না। না হওয়ার কারণে তারপরে ওই যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল এই যে লাইনিংটা, এইটা এই যে এই পার্ট, এগুলো সব তখন আর মেনটেন করতে পারবে না প্রজেস্টেরন ছাড়া। তখন এই যে এগুলো শেডিং আউট বলে, মানে এগুলো সব ভেঙে চুরে বের হয়ে ডিজেনারেশন হয়ে শেডিং আউট হয়ে যাবে, এইটাই মেনস্ট্রুয়েশন। এইটা তখন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট দিয়ে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের পার্ট, ব্লাড, আপনার যেহেতু আর্টারি ছিঁড়ে যাচ্ছে, আর্টারি ছিঁড়ে যাওয়ার কারণে ব্লাড বের হয়ে আসে, এটাই হলো আপনার মেনস্ট্রুয়াল ব্লিডিং বলে। কাজে এই যে প্রজেস্টেরনই আপনার সিক্রেটরি ফেজ ইউটেরাসে মেনটেন করে, সেইটা মেনটেন করার জন্য কর্পাস লুটিয়ামের দরকার। যেহেতু কর্পাস লুটিয়ামই আপনার প্রজেস্টেরন সিক্রেশন করছে, সেইটা মেনটেন হয় শুধুমাত্র ফার্টিলাইজেশন হবে। যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কর্পাস অ্যালবিকান হয়ে যাবে, প্রজেস্টেরন সিক্রেশনও বন্ধ হয়ে যাবে, আর ইউটেরাসের সিক্রেটরি ফেজ থেকে মেনস্ট্রুয়াল ফেজে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম চলে যাবে। আর কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি কিভাবে হয়? এই যে কর্পাস লুটিয়ামের ডিজেনারেশন কে প্রিভেন্ট করে? প্রিভেন্ট করে হিউম্যান কোরায়োনিক গনাডোট্রোপিন হরমোন। এটা একটা নতুন হরমোন। এইটা আবার ওই যে যেই এমব্রায়োটা তৈরি হচ্ছে সেইখান থেকেই রিলিজ হয়। মানে আপনার এটা পুরো ইন্টারকানেক্টেড। কর্পাস মেইনটেইন করছে ইউটেরাস যেন বড় হতে পারে, আবার এমব্রায়োই এটা গিভ এন্ড টেক সম্পর্ক। এমব্রায়োর জন্য কাজ করবে, এমব্রায়ো কাজ করবে সবার বেঁচে থাকার জন্য। কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি 4th মান্থ অফ প্রেগন্যান্সি পর্যন্ত থাকে, এরপরে আর দরকার হয় না। এরপরে আমাদের প্ল্যাসেন্টা ফর্ম হয়ে যায়। প্ল্যাসেন্টার কথা আমরা জানি, যেটা দিয়ে আমার বাচ্চাকে মানে এমব্রায়োকে, ফিটাসকে খাবার থেকে শুরু করে ব্লাড সার্কুলেশন সবকিছু করে কর্পাস, মানে কি বলে প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা হলো মাদার আর ফিটাসের মধ্যে যে টিস্যু দিয়ে কানেক্টেড থাকে মাদার আর ফিটাস, এবং ফিটাসের সবকিছু নিউট্রিশন থেকে শুরু করে আপনার আপনার রেসপিরেশন তো হয় না, মানে রেসপিরেটরি গ্যাস এক্সচেঞ্জ বলেন, তারপরে আপনার ব্লাড পিউরিফিকেশন সবকিছু হয় প্ল্যাসেন্টা দিয়ে। সেই প্ল্যাসেন্টা এরপরে প্রজেস্টেরন সিক্রেট করে 4th মান্থের পরে। 4th মান্থের পরে যখন প্ল্যাসেন্টা কাজ করা শুরু করে, প্রজেস্টেরন সিক্রেট করে, তখন আর কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সির দরকার নাই। এরপরে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি আস্তে আস্তে মানে ডিজেনারেট হয়ে যায়, প্ল্যাসেন্টা নিজেই প্রজেস্টেরন সিক্রেট করতে থাকে। সিক্রেট করতে করতে তখন আপনার ইউটেরাস মেইনটেইন থাকে সিক্রেটরি ফেজ, আর ওইদিকে আপনার ফিটাস তো ইমপ্ল্যান্টেশন হয়ে গেছে, ততদিনে বাচ্চা বড় হতে থাকে ইউটেরাসে। আচ্ছা, তাহলে আপনারা বুঝেছেন এটুকু পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে করেন। তারপরে আমরা আরেক স্টেজে যাব, তো একটা স্টেজ শেষ হলো এখন। তাহলে কি আগাবো সামনে? আচ্ছা, তাহলে আমি আগাই সামনে। এবার আসবো আমরা ফার্টিলাইজেশনে। এটাই হলো মানে আজকের এবার মূল টপিক, এখান থেকে শুরু ফার্স্ট উইকে। ফার্টিলাইজেশনের প্রসেস, মানে ডেফিনেশন ছোট একটা, বাই হুইচ মেল এন্ড ফিমেল গ্যামেটস ফিউজ। আমরা তো জানি এটা ইন্টারমিডিয়েট এর আগের থেকেও পড়ে এসেছি। ফার্টিলাইজেশন কোন জায়গায় হয়? অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ একদম আমরা যে আবার সেই ছবিটায় যাই, এই যে অ্যাম্পুলা, এইখানে এই যে অ্যাম্পুলা, এই জায়গাটা সবচেয়ে ওয়াইড। আপনি দেখেন যে বাকি জায়গার থেকে এই জায়গাটা সবচেয়ে বেশি ওয়াইড থাকে। যেহেতু ওয়াইড, এখানে স্পার্মের এসে আপনার ফার্টিলাইজ করে, স্পার্ম তো এই দিক থেকে আসবে, স্পার্মের এসে ফার্টিলাইজ করাটা সুবিধা হবে। তো সেই জন্য এই জায়গাতেই ফার্টিলাইজেশন হয় আর কি। এখান থেকে স্পার্ম আসবে এই দিক থেকে, এই জায়গাটায় আপনার ফার্টিলাইজেশন হবে। এইটা জানতে হবে। এই যে অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফ্যালোপিয়ান টিউব, বিকজ ইট ইজ দ্য ওয়াইডেস্ট পার্ট।
আচ্ছা, এবার আসেন ফার্টিলাইজেশন হওয়ার আগে স্পার্মের কিছু মানে চেঞ্জ হওয়া লাগবে। সেটাকে বলে, দুইটা রিয়াকশন হয় স্পার্মে, সেটা হলো ক্যাপাসিটেশন রিয়াকশন আর অ্যাক্রোজোমাল রিয়াকশন। আচ্ছা আসেন এবার আমরা এই রিয়াকশন গুলো নিয়ে পড়ি। ক্যাপাসিটেশন রিয়াকশন হলো এটা একটা কন্ডিশনিং রিয়াকশন। স্পার্মাটোজোয়া যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্টের ভিতরে ঢুকলো তখনই তার এই কন্ডিশনিং রিয়াকশনটা হয়। এতে কি হয়, যে আমরা স্পার্মের জানি যে এরকম হেড, মিডল পিস আর এরকম টেল থাকে, আর এখানে নিউক্লিয়াস, আর আমরা জানি নিউক্লিয়াসের মাথার এইদিকে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম থাকে, আগের দিন পড়েছি। আচ্ছা আমি আরেকটু বড় করে আঁকি। এখানে নিউক্লিয়াস আছে ধরেন, এটা নিউক্লিয়াস, আর এইখানে অ্যাক্রোজোম আছে, আগের দিন পড়েছি আমরা। অ্যাক্রোজোমের মধ্যে অ্যাক্রোজোমাল এনজাইম থাকে, সেটা দিয়ে আমরা ওই যে পেনেট্রেশন করবে ওসাইট। এখন এই ক্যাপাসিটেশন রিঅ্যাকশনটাতে কি হয়, এই যে লেখা আছে দেখেন যে glycoprotein coat and seminal plasma protein are removed from the plasma membrane of the sperm overlying the acrosome। অর্থাৎ এই যে এইখানে এই যে প্লাজমা মেমব্রেন, তো এই যে পুরোটা, এই যে কালো যে যেটা প্লাজমা মেমব্রেন মানে তো আমরা জানি মানে সেল মেমব্রেন, এই যে এটার যে সেল মেমব্রেন তো পুরোটা জুড়েই আছে। তো আমার অ্যাক্রোজোমটাকে এক্সপোজ করা লাগবে, না হলে তো সে কাজ করতে পারবে না। সে যদি সেল মেমব্রেনের ভিতরে থাকে অর্থাৎ সাইটোপ্লাজমের, তাহলে তো তার এনজাইম রিলিজ হলে সেগুলো এই যে আপনার সাইটোপ্লাজমের মধ্যে রিলিজ হয়ে যাবে। তাহলে কি কাজ হলো, মানে ওভারি ওভাম যে ফার্টিলাইজ করার জন্য যে পেনেট্রেশনে হেল্প করতে হবে সেটা তো হবে না। সেই জন্য এইখানে এই যে আমি এবার রাবার দিয়ে মুছে দেখাই, এইখানের যে গ্লাইকোপ্রোটিন কোট মানে এই জায়গার এই ঠিক সামনের দিকটা, সামনের দিকে আপনার প্লাজমা মেমব্রেনটা ডিজেনারেশন হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। অর্থাৎ এই যে রাবার দিয়ে মুছে দিলাম, এই দেখেন এরকম হয়ে গেল, মানে সামনেটা ফাঁকা এখন। তাহলে এই যে অ্যাক্রোজোম পুরোপুরি সামনে এক্সপোজড, এখন অ্যাক্রোজোম এক্সপোজ, তাহলে ও যখন এরপরে যখন অ্যাক্রোজোম তার এনজাইম রিলিজ করবে এই যে একদম বাইরে রিলিজ হবে। অর্থাৎ বাইরে রিলিজ হলে এখানে ধরেন ওসাইট আছে, আর এদিকে যে করোনা রেডিয়াটা, তারপরে জোনা পেলুসিডা। করোনা রেডিয়াটা আরেকবার বলি, সেটা হলো ওই যে কিউমুলাস উফোরাসেলি করোনা রেডিয়াটা ফর্ম করে, তাহলে এবার কাজ করতে পারে। এইটাই ক্যাপাসিটেশন রিয়াকশন। এই যে আমার যে সামনের থেকে সেল মেমব্রেনের একটু পার্ট অ্যাক্রোজোমের ঠিক সামনের অংশটুকু যে মুছে দিলাম, সেইটাই হলো ক্যাপাসিটেশন রিয়াকশন। আর অ্যাক্রোজোম রিয়াকশন তো এই যে বললামই, এই যে এনজাইম যে রিলিজ হবে অ্যাক্রোজোমের থেকে, সেইটাই হলো অ্যাক্রোজোম রিয়াকশন। এটাই এই অ্যাক্রোজোমি সেইটা দিয়ে জোনা পেলুসিডা পেনেট্রেট করা লাগে। আমি কি বুঝাতে পারছি এইটুক? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুক হলো। এইবার তাহলে এইবার স্পার্ম রেডি, এইগুলো ঘটনা আগেই ঘটে গেছে আপনার ফার্টিলাইজেশনের হওয়ার আগে। অর্থাৎ ভ্যাজাইনার থেকে শুরু করে সার্ভিক্স দিয়ে ইউটেরাইন ক্যাভিটি দিয়ে যখন আপনার ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পর্যন্ত আসার আগে এইসব ঘটনা ঘটে গেছে। তার মানে এখন স্পার্ম গুলো সব রেডি ফার্টিলাইজেশন হওয়ার করার জন্য। এবার আসেন ফার্টিলাইজেশনের কি কি ফেজ আছে। আগেই বললাম যে আচ্ছা, ক্যাপাসিটেশন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। আচ্ছা ভাই, যে গ্লাইকোপ্রোটিন কোড, এটা কি অ্যাক্রোসোমের নাকি যে স্পার্মের যে প্লাজমা, প্লাজমা সেল মেমব্রেন ওইটার? মেমব্রেনের, এটা হলো সেল মেমব্রেনের, অ্যাক্রোজোমেরটা না, অ্যাক্রোজোমেরটা না, সেল মেমব্রেনের গ্লাইকোপ্রোটিন কোড। সেল মেমব্রেনে আমরা পড়েছি না যে বিভিন্ন জিনিসপত্র থাকে, ধরেন প্লাজমা মেমব্রেনে প্রোটিন থাকে, তারপরে ফসফোলিপিড থাকে, সেইগুলোকেই একসাথে ওই গ্লাইকোপ্রোটিন কোড বলেছে। আর সেমিনাল প্লাজমা প্রোটিন, ওইগুলোকেই বলে একসাথে, এটা বলছে মানে এটা সেল মেমব্রেনের গ্লাইকোপ্রোটিন কোড আর সেমিনাল প্লাজমা প্রোটিন, অ্যাক্রোজোমের না, অ্যাক্রোজোমটাকে এক্সপোজ করার জন্য। কিন্তু আপনারা আর কি এই যে দেখেন, আর রিমুভড ফ্রম দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য স্পার্ম, মানে প্লাজমা মেমব্রেনেরই এই কম্পোনেন্ট গুলো বাদ গেল, তাহলে সেটা বাদ গেলেই প্লাজমা মেমব্রেনটা এখান থেকে নাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা ওই যে আগেই বললাম যে করোনা রেডিয়াটাকে পেনেট্রেট করতে হবে, সেটা করতে পারবে একমাত্র ক্যাপাসিটেটেড স্পার্ম, অর্থাৎ যারা ওই যে ওই রিয়াকশনটা কমপ্লিট করলো। আর জোনা পেলুসিডা হবে অ্যাক্রোজোমাল রিয়াকশনের মাধ্যমে।
আচ্ছা, এখানে আমি ছবিতে চলে যাই, সেটা ভালো হবে সবচেয়ে। এই যে আসছে আমার স্পার্ম, এই যে এখানে স্পার্মের নিউক্লিয়াস, অ্যাক্রোজোম, সামনে দিয়ে প্লাজমা মেমব্রেন নাই। হ্যাঁ, প্লাজমা মেমব্রেন দেখেন এই যে পাশের থেকে দেখাচ্ছে, সামনে নাই ধরেন, এই যে একটু কালো কালো হয়ে আছে দেখেন, ওইটাই অ্যাক্রোজোম ওখানে। এইবার আসছে পেনেট্রেশন অফ করোনার এরিয়াটা, ক্যাপাস করোনার এরিয়াটা সেল, এই যে এইগুলো কেমন এখানে দেখেন, এই যে এখান থেকে ওই অ্যাক্রোজোম থেকে এনজাইম রিলিজ করে করে এই করোনার এরিয়াটার সেল গুলোকে মানে ডিজেনারেট করে তার মাঝখানে জায়গা বের করে স্পার্ম এই করোনার এরিয়াটা পেনেট্রেট করে আরো ভিতরে চলে আসবে। এই যে ভিতরে যখন চলে আসলো, এই যে এবার আপনার সেকেন্ড ফেজ হলো জোনা পেলোসিডা, এই যে এই লাল পুরো লেয়ারটা, আমি কালো দিয়ে দেখাই, এই পুরো লাল লেয়ারটাই হলো জোনা পেলোসিডা, মানে কত মোটা একটা থিক লেয়ার। সেটাকে ডিগ্রেড করবে, সেটা হলো অ্যাক্রোজোমাল এনজাইম, অর্থাৎ অ্যাক্রোজোম থেকে যে এনজাইম বের হবে সেটাই ডিজলভ করবে এই যে আপনার জোনা পেলোসিডা। এরপরে ফেজে ফিউশন অফ স্পার্ম এন্ড ওসাইট সেল মেমব্রেন। এইবার হবে কি, এই যে এখানে দেখেন স্পার্মের সেল মেমব্রেন হলো এই যে এইটা, এই পুরোটা স্পার্মের সেল মেমব্রেন এখানে। আর ওভামের সেল মেমব্রেন হলো যে এইখানে, এইটুক হলো ওভামের সেল মেমব্রেন। দেখেন যে দুইটা মিলে গেছে, এইটাই হলো ফিউশন হলো স্পার্ম আর ওভামের সেল মেমব্রেন। আর এইটাই হলো ফিউশন অফ স্পার্ম আর ওভামের সেল মেমব্রেন, মানে এখানে হলো কন্ট্যাক্ট হবে, ধরেন আমি এখানে আঁকি, এটা হলো ওভাসাইট, এই ভিতরে ওভাসাইটের নিউক্লিয়াস আছে, আর এই যে স্পার্ম, স্পার্ম এসে কন্ট্যাক্ট হলো, তো এই যে সেল মেমব্রেন দিয়ে সেল মেমব্রেন যে কন্ট্যাক্ট হলো এইটাই হলো ফিউশন। কন্ট্যাক্ট হয়ে এখানে ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে গেলে মুছে দিই একটু, তখন এই যে এরকম এরকম হয়ে গেল, তার মানে সেল মেমব্রেন দুইটা এখন এক হয়ে গেছে। আর এই যে সেল মেমব্রেনকে এবার রেখে ভিতরের যেসব কম্পোনেন্ট আছে, ধরেন মেইন কি স্পার্মের নিউক্লিয়াস, তারপরে যে মাইটোকন্ড্রিয়া, ভিতরের অর্গানেলি, সেইগুলো এবার ভিতরে চলে আসবে এইভাবে। তাহলে এরপরে আরেকটা ছবি আঁকি, এই ধরেন ওসাইট, ওসাইটের সাথে স্পার্মের সেল মেমব্রেন ফিউজ এরকম হয়ে আছে ধরেন, কোন রকমে আঁকলাম আর কি। আর এই যে স্পার্মের ভিতরে নিউক্লিয়াস আর মিডল পিস হলো মাইটোকন্ড্রিয়া দিয়ে বানানো, আর টেল এইটা ভিতরে চলে আসছে। আর এখানে ফিমেল মানে ওসাইটের নিউক্লিয়াস আছে। এখন আমি যে এতক্ষণ ধরে বললাম না কালকের থেকে যে মিওসিস 2 কখন কমপ্লিট হবে, ঠিক যখন এই যে এই ঘটনাটা ঘটবে, আপনার এই যে ফিউশন অফ স্পার্ম আর ওভামের সেল মেমব্রেন, এই যে এখানে যখন ফিউশন হলো তখনই এখানে মিউসিস হয়ে যাবে। এই যে দেখেন এখানে দেখেন এই যে স্পিন্ডল অ্যাপারেটাস দিয়ে মিউসিস 2 কমপ্লিট হচ্ছে, এই যে সেকেন্ড ওসাইট এন্ড সেকেন্ড মিউটিক ডিভিশন। এবার সেকেন্ড মিউটিক ডিভিশন এই সময় কমপ্লিট হবে, কমপ্লিট হলে একটা ফিমেল প্রো নিউক্লিয়াস তৈরি হবে। প্রো নিউক্লিয়াস মানে ফিমেলের যে এইবার যে মিউসিস 2 এর পরে যে বড় নিউক্লিয়াসটা পেলাম সেটা সাইজে বড় হবে, আর স্পার্মের নিউক্লিয়াসটাও সাইজে বড় হবে। আর স্পার্মের নিউক্লিয়াসটা ভিতরে ঢোকার পরে স্পার্মের নিউক্লিয়াসও সাইজে বড় হবে, সেটা ফর্ম করবে মেল প্রো নিউক্লিয়াস। আর ফিমেল প্রো নিউক্লিয়াস হলো ফিমেল ওসাইট থেকে যেটা আসলো। আর শুধু নিউক্লিয়াসটাই থাকবে, আর এই যে মিডল পিস আর টেইল এগুলো সব বাদ হয়ে যাবে, মানে এগুলো সব ডিজেনারেট হয়ে যাবে, কিন্তু ওই যে সেল মেমব্রেনটা এখনো ইনটেক্ট আছে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, আপনার মিডল পিসও থাকলো না, টেইলও থাকলো না, বা আপনার খালি নিউক্লিয়াসটা থাকলো স্পার্মের, সেটাই ফর্ম করবে মেল প্রো নিউক্লিয়াস। মেল, হ্যাঁ, আর এখানে ভিতরে ফিমেল প্রো নিউক্লিয়াস আছে। এই হলো ঘটনা, হলো এরপরে এই দুইটা ফিউশন হয়ে যাবে, ফিউশন হয়ে একটা নিউক্লিয়াস ফর্ম করে ফেলবে এরকম, তখন তাহলেই আপনার হয়ে গেল জাইগোট, শেষ, ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আলটিমেট এন্ড গোল তো আমাদের এইটাই, যে মেল প্রো নিউক্লিয়াস আর ফিমেল প্রো নিউক্লিয়াস ফিউশন হয়ে ফার্টিলাইজেশন হয়ে যাবে। এটা আমাদের পরে আবার আছে একটা স্লাইড, সেখানে আমরা আবার একটু বলবো। এখন তার আগে একটা ঘটনা, এই যে একটা স্পার্ম যে একটা একটা ওভাম যে একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হবে, এইটা কিভাবে এনশিওর হয়? স্পার্ম তো মানে মিলিয়নস অফ স্পার্ম একবারে আসে, তা যদি 3-4টা একসাথে ঢুকে যায়, কিংবা দুইটাই যদি একসাথে ঢুকে স্পার্ম, তাহলেই তো আপনার ক্রোমোজোমের সংখ্যা টংখ্যা সব উল্টাপাল্টা হয়ে যাবে। 46টা ক্রোমোজোম যখন আপনার 23
হলো ওভামের থেকে আর 23 স্পার্মের থেকে মিলে যখন জাইগোটে 46টা ক্রোমোজোম হয়, সেখানে যদি 2টা স্পার্ম আসে, তাহলে চিন্তা করেন এর ডাবল হয়ে যাবে। তাহলে কি আর তখন মানুষ তৈরি হবে কোনো? তখন তো মানুষ তৈরি হবে না, তখন তো মানে খুব সমস্যা। সেই জন্য এইটা প্রিভেন্ট করার দরকার, অর্থাৎ পলিস্পার্মি প্রিভেন্ট করতে হবে। পলিস্পার্মি কিভাবে প্রিভেন্ট হয়? বাই কর্টিক্যাল এন্ড জোনা রিঅ্যাকশন। যখন স্পার্ম জোনা পেলুসিডা পেনেট্রেট করে, ওই যে সেকেন্ড স্টেপে, এই যে পেনেট্রেশন অফ জোনা পেলুসিডা, তারপরে যখন এই যে কন্ট্যাক্টে আসে এই জায়গাটা, এই যে আপনার যখন ফিউশন হয় ইয়ের, দুইটা সেল মেমব্রেনের ফিউশন হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন কন্ট্যাক্টে আসলো মাত্র এই স্পার্ম আর ওভামের সেল মেমব্রেন, তখনই এইগুলো এই জোনার কর্টিক্যাল আর জোনা রিয়াকশন হয়। কর্টিক্যাল আর জোনা রিয়াকশন কি জিনিস? ধরেন এই যে এখানে ও সাইট আছে, আর যে স্পার্ম কেবল কন্টাক্ট করছে, কেবল কন্টাক্ট, এখনো ধরেন ফিউশনও হয় নাই, সেই মুহূর্তেই আপনার এখানে ভিতরে গ্র্যানিউল থাকে। গ্র্যানিউল মানে ছোট ছোট, আমরা জানি যে সেলের ভিতরে লাইসোজোম একটা গ্র্যানিউল, মানে ছোট ছোট ভিতরে অনেক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম এগুলো থাকে। সেই গ্র্যানিউল গুলো আপনার একদম পাশে চলে আসে, ও সাইটের একদম প্লাজমা মেমব্রেনের কাছাকাছি চলে আসে, এসে তারা এই যে লাইসোজোমাল এনজাইম রিলিজ করে। লাইসোজোমাল এনজাইম কিন্তু আমরা অন্যান্য সেলেও পড়েছি যে লাইসোজোমাল এনজাইম কিসের মধ্যে থাকে। আমাদের সেলের মধ্যে তো লাইসোজোম থাকি, তার মধ্যে লাইসোজোমাল এনজাইম থাকে, তার মধ্যে ওই যে হাইড্রোলাইটিক এনজাইম, নানান এনজাইম আছে। সেরকমই এখানে লাইসোজোমাল এনজাইম রিলিজ হবে, এই যে এই গ্রানুল গুলো পাশে চলে আসবে সেল মেমব্রেনের কাছে, এসে তারপরে লাইসোজোমাল এনজাইম রিলিজ করবে। তাহলে হবে কি, ও সাইটের যে মেমব্রেন, এই যে সেল মেমব্রেন, এইটা আর অন্য স্পার্ম পেনেট্রেট করতে পারবে না। শুধুমাত্র এই যে একজন আসে যে কন্ট্যাক্ট করেছে এছাড়া, আর বাকি ধরেন এখানে আরো আছে হাজার হাজার, তারা আর কিচ্ছুই করতে পারবে না। তারা এখানে কোনোভাবে হাজার চেষ্টা করেও আর পেনেট্রেট করতে পারবে না। আর জোনা পেলুসিডা যে বাইরে আছে, এই ধরেন এই যে বাইরে আছে জোনা পেলুসিডা, সেও তার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবে, যার কারণে কোনো স্পার্ম এখানে এসে বাইন্ডিং মানে কোনো কন্ট্যাক্ট করে কিছুই করতে পারবে না। কন্ট্যাক্ট করতে পারবে না, কন্ট্যাক্ট না করতে পারলেই তো আপনার ধরেন আর পেনেট্রেশনও হইলো না, বা জোনা পেলুসিডা পেনেট্রেট করে ভিতরে ঢুকতেও পারলো না। এইভাবেই আপনার ফার্টিলাইজেশন, এক মানে একটা স্পার্ম দিয়ে যেন ফার্টিলাইজেশন হয়, এইটা এনশিওর করে আপনার ফিমেল এই যে ওভাসাইট। তো এটা আপনার পরীক্ষায় আসবে যে কিভাবে, তাতে আপনার শুধু এই দুইটা পয়েন্ট লিখলেই হবে, এত আপনার এক্সপ্লেন করাও লাগে না। তার আগে এই যে আপনি কর্টিক্যাল গ্র্যানিউল দিয়ে হবে, কর্টিক্যাল গ্র্যানিউল ইনসাইড দ্য ওসাইট রিলিজেস লাইসোসোমাল এনজাইম, এইটা বলে তারপরে আপনার এই দুইটা পয়েন্ট লিখলেই পরীক্ষায় আসলে হয়ে যাবে। আর এটা ভাইভাতেও জিজ্ঞেস করে, ভাইভাতে আপনারা তো আশা করি বুঝাই বলতে পারবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা যে কোনো সময় করতে পারেন আমাকে, থামায় সমস্যা নেই। আছে কারো কেউ বুঝতে সমস্যা হয়েছে কারো? আচ্ছা, বুঝতে সমস্যা না হলে এবার আমরা পরের স্টেজে যাই। এই যে ও সাইটের রেসপন্স কি? এই যে আমার ভিতরে যে স্পার্ম ঢুকে গেল, এতে ও সাইট তিনটা রেসপন্স করে, তার মধ্যে একটা আমরা পড়ে ফেললাম অলরেডি, যে কর্টিক্যাল এন্ড জোনাল রিঅ্যাকশন। আর রিজাম্পশন অফ সেকেন্ড মিউটিক ডিভিশন, এটাও বলে ফেলেছি। আর প্রথম দিন থেকে আমরা এটার অপেক্ষায় ছিলাম, সেই গতকাল থেকে, যে কখন মিউসিস টুটা শেষ হবে অবশেষে। এই যে স্পার্ম যে ভিতরে ঢুকেছে, এর মাধ্যমে মিওসিস টুটা শেষ হবে। আর মেটাবলিক অ্যাক্টিভেশন অফ এগ হয়, অর্থাৎ এখানে আপনার অনেক আপনার এনজাইম হরমোন, হরমোন বলছি, ভুল বলেছি, এনজাইম রিলিজ হবে, সেগুলো দিয়ে এগ প্রিপেয়ার হবে নিজেকে এই যে বড় হওয়ার জন্য। এরপরে যে জাইগোট ফর্ম হবে, সেগুলো যে ডিভিশন হবে, সেই সব কিছুর জন্য এগ প্রিপারেশন নেবে, সেটাই মেটাবলিক অ্যাক্টিভেশন অফ এগ। এখানে দেখেন আমি যে ছবিতে আগে যেটা দেখেছি সেটাই বোঝানো আছে, এই যে ফিমেল প্রো নিউক্লিয়াসের মার্ক করা আছে এখানে। আর আবার এই যে আচ্ছা সেকেন্ড ভাই, মিউটিক আসসালামু আলাইকুম ডিভিশন। ভাইয়া। জি বলেন। ভাই, একটা কোশ্চেন ছিল যে মানে ক্যাপাসিটেশন আর যে একরোসোমাল রিঅ্যাকশন, হুম। এগুলা কি যে মানে ওমের যে লেয়ার থাকে, ওগুলো লেয়ার মানে লেয়ারে আসার আগে কি হয়ে থাকে, না লেয়ারে যখন টাচ করে তখন না, হয়? আগেই হয়ে থাকে, আপনার লেয়ারে আসার আগেই হয়ে থাকে। মানে অনেক যত স্পার্ম আসে মোটামুটি সবারই ওইটা হয়, ওই রিয়াকশন, কিন্তু একজনই ধরেন যে সবচেয়ে ফাস্ট, যে সবচেয়ে স্ট্রেংথ বেশি আছে, সে আগে আসতে পারবে, কিন্তু অ্যাক্রোজোমাল রিয়াকশন আগেই হবে। আর কোন স্পার্মে যদি অ্যাক্রোজোমাল রিয়াকশন না হয়, তো সে এখানে এসে হাজার চেষ্টা করেও ঢুকতে পারবে না।
কাজেই ওগুলো আগেই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা জি ভাই। জি, তারপরে এই যে আমি দেখেন এই যে পরে মেল প্রো নিউক্লিয়াস আর ফিমেল প্রো নিউক্লিয়াস আগেই যে বললাম, এই যে নীলটা দিয়ে মেল প্রো নিউক্লিয়াস বোঝাচ্ছে, লালটা দিয়ে ফিমেল প্রো নিউক্লিয়াস। তারা এই যে একসাথে মিলে যাবে, মিলে যে এই দেখেন আপনারা এখন এই যে ডি নাম্বার ছবিতে অলরেডি জাইগোট ফর্ম হয়ে গেছে। জাইগোট ফর্ম হয়ে এবার জাইগোট ফর্ম হওয়ার পরে ইমিডিয়েটলি তারা আবার ডিভিশন শুরু করে, এই যে 2 স্টেজ 2 সেল হয়ে গেছে। মানে এরপরে খালি আপনার খালি বাড়তেই থাকবে, কারণ তাতেই তো মানে একটা এমব্রায়ো বড় হয়ে তারপরে আলটিমেটলি একটা বাচ্চা হবে। ফার্টিলাইজেশনে এই যে মেল আর ফিমেল প্রো নিউক্লিয়াসের কথা বলেছি, তার আগে ইন্ডিভিজুয়ালি মেল আর ফিমেল প্রো নিউক্লিয়াস দুইজনেই তাদের যে 23টা ক্রোমোজোম আছে, 23 ক্রোমোজোমে যত ডিএনএ আসে সব ডিএনএ রেপ্লিকেট করে 2 কপি বানায় নেবে। 2 কপি বানায় নিলে তারপরে তারা এখানে ইয়ে করবে। না হলে আপনার হলো যে পরে যে মানে সংখ্যাটার সমস্যা হবে, সেই জন্য ডিএনএ রেপ্লিকেশন আগেই হবে। আর আগে আমি বললাম যে টেল অফ দ্য স্পার্ম ডিটাচেস এন্ড ডিজেনারেটস, ওখানে ছবি দেখিয়েছিলাম। আর মেল এন্ড ফিমেল প্রোনিউক্লিয়াস ফিউজ টু কমপ্লিট ফার্টিলাইজেশন এন্ড ফর্ম জাইগোট, ব্যাস ফার্টিলাইজেশন কমপ্লিট হলো। এখন ফার্টিলাইজেশনের রেজাল্ট কি কি, এইটা হলো পরীক্ষায় আসবে, আপনার রিটেনে আসে সব সময়, ফিজিওলজিতেও আসে, ভাইভাতে জিজ্ঞেস করবে অলওয়েজ। সেটা হলো কি কি আপনারাই বলেন। এই যে জাইগোট ফর্মেশন হলো, আর রিস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, অর্থাৎ স্পার্মে ছিল 23টা ক্রোমোজোম আর ওভামে ছিল 23টা ক্রোমোজোম। তো এরা দুইজন যখন মিলে গেলে জাইগোটে আসলে 46 ক্রোমোজোম। ডিপ্লয়েড মানে ডাবল, আর হ্যাপ্লয়েড মানে 1। তাহলে এই যে এন সংখ্যা দিয়ে যদি ধরেন যে এন ছিল, তাহলে এখানে 2n হয়েছে যেহেতু ডাবল। এই যে রিস্টোর আমাদের বডিতে সবকিছু যত সোমাটিক সেল আছে, সব সোমাটিক সেলে, আর ওই যে শুধুমাত্র আপনার ইয়ে ছাড়া, ওই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট আর সেকেন্ডারি ওসাইট ছাড়া সব সেলেরই ক্রোমোজোম সংখ্যা 46। এটাই মানুষের ডেফিনিট, এক একটা অর্গান মানে পশু পাখির এক একটা ক্রোমোজোম সংখ্যা থাকে, মানুষের 46। তাহলে এই যে 46টা হলো ক্রোমোজোম হলো মানে ডিপ্লয়েড, অর্থাৎ 2n মানে ডাবল অবস্থায় আছে। সেটাই হলো ফার্টিলাইজেশনের আরেকটা রেজাল্ট। আর ডিটারমিনেশন অফ সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল, এটাও আমরা জানি, এখানে দিয়ে বোঝানো যাবে, আমি বোঝাচ্ছি। আচ্ছা ভাই, একটা তো বলছিলেন যে মেল আর ফিমেল প্রো নিউক্লিয়াই মানে ইয়া হয়, মানে রেপ্লিকেশন হয়, তাহলে মানে ফিউজের আগে হয়তো মানে 46 হয়ে যাওয়ার কথা না, মানে প্রতিটা না 46 যে হয় না তারপর? ওখানে তো ক্রোমোজোমের সংখ্যা বাড়তেছে না, তখন ওখানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ 2 কপি বানায় রাখে। ওখানে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যাচ্ছে তা না, ক্রোমোজোমের সংখ্যা আপনার 23 আছে, কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা আর কি আগে হওয়া লাগে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, জি ভাই। যদি ডিএনএ রেপ্লিকেশন না হয়, তাহলে আপনার কি হবে, তাহলে যখন জাইগোট ফর্ম হবে তখন অর্ধেক তখন এই যে টোটাল যে সব ডিএনএ যে আছে আমাদের শরীরে সেই সব কয়টা আসবে না, সব নাম্বারের সংখ্যাটা আসবে না। সেই জন্য ডিএনএ রেপ্লিকেশনটা আগে হয়। আর যে কোনো সেল ডিভিশন বলেন, সেল ডিভিশনের আগে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয়, এখানেও তাই। আর সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল কিভাবে, আমরা জানি যে স্পার্মি দিয়ে ছেলে দিয়ে আর ছেলেরাই আসলে ডিটারমাইন করে যে তাদের বাচ্চা কি মেয়ে বাচ্চা হবে না ছেলে বাচ্চা হবে। স্পার্মে 2 রকমের থাকে, 22+X, অর্থাৎ 23, মানে 22টা সোমাটিক ক্রোমোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম দিয়ে আপনার জেন্ডার ডিটারমাইন হয়। আর অথবা 22+Y, আমরা আগে গতকালকে পড়েছি, এটা ডিটারমাইন হয়, এটা হলো স্পার্মে থাকে, আর ফিমেলে সবসময় 22+X থাকে। তো এখন স্পার্মে ধরেন 22+X সংখ্যা ক্রোমোজোম এইটা আসলে এই স্পার্মটা আসলো, যার 22টা সোমাটিক ক্রোমোজোম আর একটা এক্স ক্রোমোজোম আছে। আর ফিমেলে তো অলওয়েজই 22+X হলো। তাই এই দুইটা মিললে বাচ্চাটার কি হবে, 46, 46 না, আপনার কম হবে আরো, মানে তাহলে কত, 22 আর 22 44, আর 46+XX, তাহলে এই বাচ্চাটা হবে ফিমেল। কারণ ফিমেলদের আমরা জানি যে জেনেটিক ইয়ে হলো ক্রোমোজোমের ক্যারেক্টারিস্টিক হলো 46+XX। আর যদি আপনার স্পার্মটা থাকতো ওয়াই, 22+Y, অর্থাৎ সেই স্পার্মের সেক্স ক্রোমোজোমটা ওয়াই, তাহলে আমার বাচ্চাটা হতো
44 প্লাস এক্স ওয়াই, তাহলে 44 প্লাস এক্স ওয়াই হলে সেই বাচ্চাটা হবে ফিমেল, এই মেল, সরি এখানে ভুল লিখছি, এটা ঠিক করে দিই, এটা হলো ফিমেল আর মেল। এই যে তাহলে আমরা বুঝলাম এইভাবে যে ডিটারমিনেশন অফ দ্য সেক্স অফ ইন্ডিভিজুয়াল এখান থেকেই ডিটারমাইন হলো। এরপরেই আপনার সব অর্গান, এই যে ওয়াই ক্রোমোজোমের কারণেই আপনার টেস্টিস ফর্ম হয়, তারপরে আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন হয়, ওয়াই ক্রোমোজোম না থাকলে আর এইগুলো হবে না। এইভাবেই ছেলে আর মেয়ের পার্থক্যটা তৈরি হয়। আর ইনিশিয়েশন অফ ক্লিভেজ কি? ক্লিভেজ হলো এরপরে যে জাইগোটের ডিভিশন চলতেই থাকবে, সেল ডিভিশন, সেলের সংখ্যা বাড়বে জাইগোট, সেটাই হলো ক্লিভেজ, মানে ক্লিভেজের শুরু ফার্টিলাইজেশনের মাধ্যমে। এই যে এইগুলো হলো রেজাল্ট। আপনারা বুঝতে পারলে, না বুঝতে পারলে কিছু বলেন আমাকে, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আসি তাহলে ক্লিভেজে, ছবি দিয়ে দেখাই। ক্লিভেজে প্রথমে একটার থেকে দুইটা হবে, আমরা তো জানি, তারপরে দুইটার থেকে চারটা হবে, তারপরে চারটা থেকে এরকম আপনার এরকম 16 স্টেজে চলে যাবে, মানে বাড়ছে। এখন এখানে কয়েকটা জিনিস চেনার আছে, এই পুরো জিনিসটা হলো আপনার, এখন বলবেন এটারে ডেভেলপিং এমব্রায়ো অথবা জাইগোট ডেভেলপমেন্ট হচ্ছে। আর এই যে এক একটা সেল দেখেন এখানে কিন্তু এই যে একটা কাভারের মধ্যেই আছে, যে আপনার প্রতিটা সেল আলাদা হয়ে গেছে তা না, আলাদা হয়ে গেলে তো মুশকিল, তাহলে তো আর একসাথে হবে না। এই প্রতিটা সেলকে বলে ব্লাস্টোমিয়ার। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেলকে বলছে ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ার এখানে ওই যে প্রতিটারে ব্লাস্টোমিয়ার বলে, এই প্রত্যেকটাকেই আপনার ব্লাস্টোমিয়ার বলবে। এই 16 সেল স্টেজে যখন যাবে, 16টা সেল যখন থাকবে, তখন সেটাকে বলে মরুলা। মরুলা আসে হলো মালবেরি ইয়ের থেকে, মালবেরি হলো আপনার আঙ্গুরের মতো একটা ইয়ে, কাজে অনেক আঙ্গুর যেমন একসাথে থোকা হয়ে থাকে, সেরকম এখানে থোকা হয়ে থাকার কারণে এটা এই স্টেজটাকে মরুলা বলে, একটা মানে স্টেজের নাম দেওয়া। এখানে 16টা সেল থাকবে। এইখানে কিছু ঘটনা ঘটবে আপনার, মরুলা স্টেজে গেলে আপনার সেলদের মধ্যে, সেলগুলো প্রথমে লুজ থাকে, দেখেন অনেক ফাঁকা ফাঁকা জায়গা, এখানে ফাঁকা এখানে ফাঁকা, কিন্তু মরুলা স্টেজে গেলে সেলগুলো দেখেন যে ফাঁকা ফাঁকা জায়গা কমে গেছে, মানে এগুলো একটার সাথে আরেকটা আরো বেশি কন্ট্যাক্ট করে। ধরেন আগে এরকম কন্ট্যাক্ট ছিল, ছবি আঁকি, এই যে এরকম কন্ট্যাক্ট ছিল দুইটা সেলের মাঝখানে, তো একদম মরুলা যখন আসবে তখন এইরকম খুব কাছাকাছি লেগে থাকবে, যাতে মাঝখানে জায়গা খুবই কম থাকে। এটাকে বলে কম্প্যাকশন। এই যে আমি এখানে লিখেছি আপনার কম্প্যাকশন। 60 সেল স্টেজ হলো মরুলা। মরুলাতে 16টা সেল থাকে, এর মধ্যে ভিতরের দিকে যেগুলো সেলগুলো থাকে এরকম টাইট হয়ে আটকানো, সেইগুলোকে আমরা বলি হলো ইনার সেল ম্যাস। আর বাইরের দিকে যেগুলো থাকে, আমি একটু ফাঁকা ফাঁকা করে আঁকছি, আসলে এরকম ফাঁকা ফাঁকা থাকে না, একদম টাইট, যেরকম আপনার এই যে এখানে দেখালাম টাইট, সেরকম বোঝানোর জন্য আর কি ফাঁকা ফাঁকা করে আঁকছি। তাহলে বাইরের দিকের গুলোকে বলে আউটার সেল ম্যাস, ইনার সেল ম্যাস, আউটার সেল ম্যাস। এটা আপনারা মনে রাখেন এখন, এটা ইনার সেল ম্যাস থেকে এমব্রায়ো প্রপার, অর্থাৎ আসল যে আমার বাচ্চা হবে এমব্রায়ো ফিটাস, সেটা আসে ইনার সেল ম্যাস থেকে। আর আউটার সেল ম্যাস থেকে আসে ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্টই প্ল্যাসেন্টা ফর্মে হেল্প করে। প্ল্যাসেন্টার দুইটা কম্পোনেন্ট থাকে, ম্যাটার্নাল অর্থাৎ মায়ের ইউটেরাসের থেকেও প্ল্যাসেন্টার কিছু পার্ট আসে, আবার ফিটাসের থেকেও আসে। তাহলে এই ফিটাল কম্পোনেন্ট অর্থাৎ বাচ্চার বাচ্চার সেলগুলোর থেকে যে প্ল্যাসেন্টার যেই পার্টটা আসবে, সেইটা আসে এই যে আপনার ট্রোফোব্লাস্ট থেকে, আর সেই ট্রোফোব্লাস্ট আসে আউটার সেল ম্যাস, এই যে বাইরের দিকে। এটা একটা প্রোটেকশন তৈরি করেন, এই যে এইটাই হলো আপনার এখানে জানার বিষয়, সেটা আপনারা খেয়াল রাখেন, পরে আবার আসবে ওটা যখন আপনারা 3rd উইক 4th উইক পড়বেন ডেভেলপমেন্টে, সেই সময় আপনাদের এই ট্রোফোব্লাস্ট 3rd উইকে পুরাটাই ট্রোফোব্লাস্টের ডেভেলপমেন্ট, সেটা আপনারা দেখবেন আর কি সামনে। এখানে বুঝতে সমস্যা থাকলে বলেন, আবার বলি। আচ্ছা, তাহলে আমরা এবার যাই।
আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আছে, এই যে লাল জিনিসটা, এই যে লাল দাগটা, এটা কিন্তু জোনা পেলুসিডা এখনো আছে। জোনা পেলুসিডা এখনো এই জায়গায় আছে। জোনা পেলুসিডা কতদিন পর্যন্ত থাকবে? এই যে নিচে দেখা আছে দেখেন, 4th ডে, মানে ফার্টিলাইজেশন হওয়ার 4th দিন পর্যন্ত জোনা পেলুসিডা থাকবে, এরপরে আর দরকার নেই। এরপরে ওরা একসাথে যেহেতু টাইট হয়ে গেছে, একটার সাথে আরেকটা সেল খুব টাইটলি অ্যাডহেরেন্ট আছে, তখন আর জোনা পেলুসিডা দিয়ে ওদের আটকে রাখার দরকার নাই বা প্রোটেকশন লাগে না। ততদিনে ওরা নিজেদেরই একটা মানে কাভারিং বানাই ফেলে। তাহলে এই 4th ডে পর্যন্ত জোনা পেলুসিডা থাকে, এই লালটাই হলো জোনা পেলুসিডা। এখানে হলো দিনগুলো, যে কত দিনে কোনটা হয়, এইটা আপনারা একটু বারবার এত ডিটেল লাগবে না, যে আর্লি মরুলা বা লেট মরুলা স্টেজ, একটু মনে রাখতে পারলে ভালো হয়, সেটা আর কি খেয়াল রেখেন। এরপরে স্টেজে হলো ব্লাস্টোসিস্ট ফরমেশন। আমি ছবি দেখাই, দাঁড়ান। ব্লাস্টোসিস্টে কি হয়, আউটার সেল ম্যাসে আমি যে বলেছিলাম, যেটা ভিতরের দিকে কিছু সেল আর বাইরের দিকে কিছু সেল থাকে, ওই যে আপনার মডুলার মধ্যে, তো এটা টাইট করা। এই বাইরের দিকে সেলের মধ্যে ঠিক ওই যে আমরা যেমন গ্রাফিয়ান ফলিকলের সময় পড়েছিলাম যে মানে ফ্লুইড ঢুকে তারপরে ওই যে অ্যান্ট্রাম তৈরি করে, ঠিক এখানেও তাই হয়, বাইরের থেকে ফ্লুইড ঢুকে আপনার এই যে এরকম একটা ক্যাভিটির মতো তৈরি করে। এখানে কিন্তু ফ্লুইড, এই ফ্লুইড তৈরি করার কারণে এই যে ক্যাভিটি হলো। তাহলে এই পুরো স্টেজটাকে বলে ব্লাস্টোসিস্ট। মানে এই যে এখন যে কন্ডিশনটা আছে, এই যে বি নাম্বার ফিগারে, সেটা হলো ব্লাস্টোসিস্ট। আর ভিতরে এই যে ক্যাভিটিটা ফর্ম হলো, এটার নাম দেয়া হলো হয় ব্লাস্টোসিস্ট ক্যাভিটিও বলতে পারেন, অথবা ব্লাস্টো সিল বলে। সিল হলো ওই যে আপনি মনে রাখবেন, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম সিলম। সিলম মানে একটা ক্যাভিটি, বডি ক্যাভিটি, সেরকম এখানেও তাই আর কি, ক্যাভিটি বোঝাচ্ছে। তাহলে এখানে ওই যে আউটার সেল ম্যাসের ভিতরে পানি ঢুকে আসবে, এই যে এখানে পানি ঢুকে আসবে, তাতে এরকম ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে এরকম আপনার ভিতরে একটা ক্যাভিটি ফর্ম হবে, সেটা ব্লাস্টোসিল। এই স্টেজ যখন ক্যাভিটি ফর্ম হবে, তখন এই এমব্রায়োর স্টেজটাকে বলে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট মানে এখন আপনাকে যদি জিজ্ঞেস করে কি এটা কি, তখন বলতে হবে এটা হলো এই আহ, আপনার এমব্রায়োর ইন দ্য ব্লাস্টোসিস্ট স্টেজ, অথবা ব্লাস্টোসিস্টেই আছে এখন, তাই বলবে। তাহলে এই যে দেখেন ভিতরে ইনার সেল ম্যাস আছে এখনো, ইনার সেল ম্যাসই এমব্রায়ো ফর্ম করবে পরে। আর আউটার সেল ম্যাস যে সবুজটা, এটা হলো ট্রোফোব্লাস্ট। ইনার সেল ম্যাসকে এখন বলবে এমব্রায়োব্লাস্ট, আর আউটার সেল ম্যাসকে এখন বলবে ট্রোফোব্লাস্ট। আগেই কিন্তু বললাম যে আউটার সেল ম্যাস থেকে ট্রোফোব্লাস্ট আসবে। যখন এই কন্ডিশনটায় আসে, তখন এই যে ট্রোফোব্লাস্ট দেখেন এইখানে এই যে পাশে এরকম চ্যাপ্টা একটা, বললাম না কাভারিং এর মতো বানালো, মানে যে জোনা পেলোসিডে চলে গেছে সেরকম একটা কাভারিং এখানে বানালো, তার দিকে ঘিরে আছে দেখেন জোনা এই ট্রোফোব্লাস্ট। তাহলে একটা কাভারিং করলো ট্রোফোব্লাস্ট। আর এমব্রায়োব্লাস্টের ওখানেও একটু বেশি করে কাভার করা, কারণ ওর জায়গাটুকু বেশি প্রোটেকশন লাগবে, যে কারণ এইটাই হলো আসল, যে আমার এমব্রায়োব্লাস্টে আসল, সেই আসল এমব্রায়ো ফর্ম করবে, এখানে 2 লেয়ার দিয়ে কাভার করা, আর বাকি জায়গায় 1 লেয়ার দিয়ে এরকম, মানে একটা কাভারিং করা। সেই কাভারিং এর ভিতরেই আপনার ব্লাস্টোসিল, এই পুরো স্টেজটাকে বলে ব্লাস্টোসিস্ট। আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই? সেটাই এই যে এখানে লেখা, আপনারা পড়ে দেখতে পারেন। মরুলা যখন ইউটেরিয়ান ক্যাভিটির ভিতরে চলে আসবে, তখন এই ঘটনা, এই যে ব্লাস্টোসিস্ট ফর্মেশন হবে। আমি এই যে এখানে ছবিটা দেখেন, এই যে মরুলা, এখানে এখানে ফার্টিলাইজেশন হলো অ্যাম্পুলাতে, তারপরে ডিএনএ রেপ্লিকেশন হয়ে এই যে জাইগোট ফর্ম হয়ে গেছে এখানে, তারপরে যে 2 সেল স্টেজ, 6 সেল স্টেজ, তারপরে যে মরুলা হলো এখানে। মরুলা হয়ে যখন ইউটেরিয়ান ক্যাভিটির ভিতরে আসছে, তখন এই যে দেখেন ব্লাস্টোসিস্ট, মাঝখানে ওই যে ক্যাভিটি এসে ব্লাস্টোসিস্ট ফর্ম করেছে, আর ওখানে ট্রোফোব্লাস্ট আছে আর এমব্রায়োব্লাস্ট আছে। এই হলো ঘটনা। এটা কত দিনে হয়? 4.5 to 5 days। এটা মনে রাখা লাগবে না, আপনাদের পরের দিন সংখ্যাটা, মানে পরের তারিখটা মনে রাখতে হবে আর কি, ডেফিনেটলি। এইবার আসেন ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন মানে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে এই যে আমার যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেইটা আমার এখানে এই যে ঢুকে যে এখানে অ্যাটাচমেন্ট হবে, এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে, এটাকেই বলে ইমপ্লান্টেশন। একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। এইখানেও দেখেন এই যে এমব্রায়ো ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের ভিতরে ঢুকে গেছে, সেটাই হলো ইমপ্লান্টেশন বলে।
আর উপরে দেখেন এই যে কর্পাস লুটিয়াম স্টেজের ছবি দেওয়া আছে, এই যে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি, যেহেতু ফার্টিলাইজেশন হয়ে গেছে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি আছে, প্লেসেন্টা ফর্ম না হওয়ার আগ পর্যন্ত, 4th মান্থ আসার আগ পর্যন্ত কর্পাস লুটিয়াম থাকবে। আচ্ছা, ইমপ্লান্টেশন এখন যে আমরা পড়ি এখান থেকে, এন্ডোমেট্রিয়ামের লেয়ার আগে একটু পড়তে হবে ইমপ্লান্টেশন কোথায় হয় সেটা বোঝার জন্য। আমরা কিন্তু জানি যে এখনো সিক্রেটারি ফেজেই আছে এমব্রায়ো, কারণ ওই যে বললাম ওই যে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন সিক্রেট হয়, প্রজেস্টেরনই এই যে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামকে বড় বানায়, সেল গুলোকে, তারপরে আপনার গ্ল্যান্ড গুলোকে অ্যাক্টিভ করে, আর্টারি গুলোকে কয়েল করে, যেখানে কয়েল দেখা যাচ্ছে আর্টারি, গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভ। তো এখন ইউটেরাস সিক্রেটারি ফেজে আছে, সেই সময় ইমপ্লান্টেশন হয়। আগেই বলেছি সিক্রেটারি ফেজ হলো প্রিপেয়ার হয় একদম ফুললি তাহলে ইমপ্লান্টেশনের জন্য। ইউটেরাসের 3টা লেয়ার, এন্ডোমেট্রিয়ামের, ইউটেরাসের তো 3টা লেয়ার আছেই, তার সবচেয়ে ভিতরের লেয়ার হলো এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের আবার 3টা লেয়ার আছে, সেটার মধ্যে হলো আপনার এই যে বেজাল লেয়ার, ভিতর সবচেয়ে নিচের দিকে হলো বেজাল লেয়ার, এখানে হলো ইউটেরাইন আর্টারি এসে এরকম এই যে ডিভিশন করে এই যে প্রতিটা ছোট ছোট ইয়ে ফর্ম করে, ছোট ছোট আর্টারি, এটা হলো ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের সবচেয়ে নিচের লেয়ার হলো বেজাল লেয়ার। তারপরে হলো আপনার স্পঞ্জি লেয়ার, এই যে মাঝখানে, কারণ এই জায়গাটা স্পঞ্জের মতো থাকে, সেটাকে বলে স্পঞ্জি লেয়ার। আর একদম উপরের জায়গাটুক, উপরের পার্টটুকে বলে আপনার কম্প্যাক্ট লেয়ার, মানে কম্প্যাক্ট লেয়ার মানে কম শক্ত, ওখানে সেলগুলো এন্ডোমেট্রিয়ামটা টাইট, মাঝখানে গিয়ে। তো এই গেল 3টা লেয়ার। এইটা জানার কারণ হলো ইমপ্ল্যান্টেশনটা হয় আপনার এই যে উপরের 2টা লেয়ারে, এই কম্প্যাক্ট লেয়ারে আর স্পঞ্জি লেয়ারে, ভিতরে ঢুকেই যে আপনি দেখেন এখানে কম্প্যাক্ট লেয়ার আর স্পঞ্জি লেয়ারে হবে, নিচ পর্যন্ত কখনো আসবে না, এর মধ্যেই থাকবে। আর এইটাকেই বলে, এই কম্প্যাক্ট লেয়ার আর স্পঞ্জি লেয়ারকেই বলে ফাংশনাল লেয়ার অফ ইউটেরাস, কারণ ওখানে আপনার কাজ হচ্ছে, ইমপ্লান্টেশন ওখানেই হচ্ছে। আবার যখন মেনস্ট্রুয়েশন হয় তখন দেখেন যে এই যে বেজাল লেয়ার কিন্তু রয়ে গেছে, এই যে এই জায়গাটায় মেনস্ট্রুয়েশন হচ্ছে, উপরের লেয়ার গুলো নাই, উপরের কোন 2টা লেয়ার নাই, যে কম্প্যাক্ট লেয়ার আর স্পঞ্জি লেয়ার নাই, এই দুইটাই শেড আউট হয়ে যায় মেনস্ট্রুয়েশনের সময়, এই দুইটাই শেড আউট হয়ে যায়। তাহলে এটাকে বলে ফাংশনাল লেয়ার, কম্প্যাক্ট লেয়ার আর স্পঞ্জি লেয়ার মিলিয়ে, এবং কম্প্যাক্ট লেয়ার আর স্পঞ্জি লেয়ারেই ইমপ্লান্টেশন হয়। সেটা আমার স্লাইড আছে দেখাচ্ছি, ওখানে লেখা আছে, দাঁড়া। ইমপ্লান্টেশন কোন জায়গায় হয়? ইউটেরাসের অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ওয়াল, ইউটেরাসের বডি আছে, হেড আছে, সার্ভিক্স আছে, সেটা আপনারা পড়বেন পরে। আমি একটু হালকা ছবি আঁকি, এই ফ্যালোপিয়ান টিউব, এই যে উপরের পার্টটাকে বলে ফান্ডাস, মাথার মতো জায়গাটাকে, আর এটা হলো ইউটেরাইন ক্যাভিটি ভিতরে, এই ভিতরে ফাঁকা জায়গাটা হলো ক্যাভিটি। তো এই যে এখানে যেখানে ক্যাভিটি নাই সেই জায়গাটা, মাথা যেখানে, সেটা হলো ফান্ডাস। আর বডির ভিতরে ক্যাভিটি থাকে, এই জায়গাটুকু হলো বডি, এই জায়গাটা হলো বডি। তো আমার এটাই জানতে হবে যে বডির অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ওয়াল, অর্থাৎ এই যে সামনে অথবা পিছনের ওয়ালে, এটা আপনি অ্যানাটমি পড়ার সময় বুঝতে পারবেন, এখন এত মানে ঘাবড়াতে হবে না এটা নিয়ে। তো বডির অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ওয়ালের আপনার ফান্ডাসের কাছাকাছি, অর্থাৎ এরকম জায়গায় ধরেন হলো ইমপ্লান্টেশন, এরকম জায়গায় ইমপ্লান্টেশন হয়, এটা আপনার জানতে হবে। কবে হয় সেটাও জানতে হবে, এই যে 5.5 থেকে 6 দিন, মানে 5.5 থেকে 6 দিন কবে? ফার্টিলাইজেশনের পরে 5.5 থেকে 6 দিনের দিন শুরু হয়, আর শেষ হয় হলো গিয়ে 1 সপ্তাহ পরে, আরো 1 সপ্তাহ লাগে পুরোপুরি ইমপ্লান্টেশন হইতে, অর্থাৎ এই যে একদম ভিতরে ঢুকে যেতে 1 সপ্তাহের মতো সময় লাগবে, এখানে যে ভিতরে ঢুকে গেছে একদম, সেটা হতে 1 সপ্তাহের মতো সময় লাগবে, কিন্তু শুরু হয় 5.5 থেকে 6 দিন। এই যে দেখেন ঢোকা শুরু হয়েছে এখানে, এই জায়গায় এই যে ঢুকছে ভিতরে, ঢুকে একদম ভিতরে এখানে চলে আসবে, সেটা হতে 1 সপ্তাহের মতো সময় লাগবে আরো। তা ইমপ্লান্টেশনটা শুরু হয় কোন সাইড থেকে? ওই যে ট্রোফোব্লাস্ট সেল, যেটা এই যে ট্রোফোব্লাস্ট সেল ওভারলাইং দি এমব্রায়োব্লাস্ট, মানে এই যে আমি দেখাইছিলাম যে এখানে ট্রোফোব্লাস্ট সেল এখানে 2 লেয়ার ফর্ম করে আছে, এই যে
আর বাকি জায়গায় 1 লেয়ার, এখানে 2 লেয়ার। এই এমব্রায়োব্লাস্টের উপরে এমব্রায়োকে প্রোটেকশন দেওয়ার জন্য। আলটিমেটলি আমার দরকার এমব্রায়োরে ইমপ্ল্যান্ট করা। সেই জন্য এই সাইডটা ট্রোফোব্লাস্ট আগে ঢুকবে। এই যে দেখেন, ইউটেরাইনের এপিথেলিয়াম, ইউটেরাস এন্ডোমেট্রিয়ামের এপিথেলিয়াম। এই যে দেখেন ট্রোফোপ্লাস্ট, এমব্রায়োব্লাস্টের উপরে যেই ট্রোফোপ্লাস্টটা আছে সেটাই যে ভিতরে ঢুকে যাচ্ছে, কেমন ইয়ের মতো। ওই যে ফ্যাগোসাইটোসিস আপনার সামনের দিকে আগায় যে কি বলে সেলরা, সেই ঠিক সেইভাবে ইনভেট করে করে ঢুকে যাচ্ছে ইউটেরাইন এপিথেলিয়ামকে এই জায়গাটুকুই। মানে ট্রোফোপ্লাস্ট ওভারলাইং দ্য এমব্রায়োব্লাস্ট, এই দিকগুলো না কিন্তু, এগুলো পরে ঢুকবে, কিন্তু শুরু করে এই সাইডটা। যেহেতু এই সাইডটা মোটা 2 লেয়ার আছে, আর আমার যত তাড়াতাড়ি সম্ভব এমব্রায়োব্লাস্টকে আমার ইউটেরাসের এপিথেলিয়ামের ভিতরে অর্থাৎ ইমপ্ল্যান্টেশন করাতে হবে। কাজে এই ট্রোফোব্লাস্ট এই সাইড দিয়ে শুরু হয়, সেটাই আমার এখানে লেখা। ট্রোফোব্লাস্ট overlying the embryoblast of the blastocyst penetrates first into the uterine endometrium. এই তো আমার শেষ, আমাদের ইমপ্ল্যান্টেশন হয়ে গেল, মানে শুরু হলো আর কি। এরপরে 1 সপ্তাহ আরো কন্টিনিউ করবে। তো যেহেতু 5.5 থেকে 6 দিন হয়ে গেছে, তাহলে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট কমপ্লিট। এরপরে 8 দিন থেকে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শুরু হবে। আচ্ছা, তাহলে আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করতে পারেন। সবাই সব বুঝে গেছেন? হ্যাঁ, বুঝলেও হ্যাঁ বলেন যে জি ভাইয়া বুঝছি। ভাইয়া, পলিস্পার্মি ওটা কি কোনো রেয়ার কেসেও হইতে পারে না? বা যদি হয় সেক্ষেত্রে কিরকম কেস অ্যারাইজ করবে? ওইটা ধরেন কখনোই ওটা ফুল একটা বাচ্চা যে হবে সেরকম কখনোই হবে না। তার আগেই ধরেন ওইটা ইয়ে হয়ে আপনার বের হয়ে চলে আসবে, মানে অ্যাবর্শন পর্যন্ত যাবে না, মানে ওইটা কখনোই সার্ভাইভ করবে জাইগোটটা না। কি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, জাইগোটটা নষ্ট হয়ে যাবে। জি ভাইয়া। পলিস্পার্মি হতে পারে কিন্তু সেটা জাইগোটটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। জি ভাইয়া। আর কারো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন করতে পারেন আপনারা, মানে সংকোচ করেন না কোনো। আর আপনার এইটা আমি তো এখানে শর্টে পড়িয়েছি, আর মানে মেইন সবকিছুই পড়ানো হয়ে গেছে এখানে, মেইন মেইন ইনফরমেশন যেগুলো দেওয়া। আপনারা যদি স্লাইডের নোট নিয়ে থাকেন তাহলে হলো আপনারা বুঝে যাবেন। আর আপনার যদি ল্যাংম্যান পড়েন দেখবেন যে এখন যেহেতু আমি বুঝাই দিয়েছি, এখন ল্যাংম্যান